বলো কে মেরেছে? আমার প্রশ্নে প্রীতি কেমন গোলা চোখে তাকায়। মনে হচ্ছে কিছু একটা মনে করতে চাইছে। জানি না কে মেরেছে, মনে নেই বলেই অন্যদিকে মুখ ফিরিয়ে নেয়। অসহায় চোখে তাকিয়ে থাকলাম। কি হচ্ছে এসব? কেন হচ্ছে? কিছুই বুঝতে পারছি না। প্রীতির দিক থেকে চোখ ফিরিয়ে এবার মায়ের দিকে তাকালাম। নিজেকে আর আটকে রাখতে না পেরে সবার সামনে জিজ্ঞেস করলাম, আম্মু তুমি আমাকে কেন মিথ্যে বললে? হঠাৎ আমার এমন প্রশ্নে ভয়ে ভয়ে তাকায় মা। কেমন গুটিয়ে গেছে। কি বলেছি? এই যে প্রীতি অন্য এক পুরুষের সাথে পালিয়ে গেছে, আর এই অবস্থা কিভাবে হলো? মা একবার সবার দিকে তাকায়, পর মুহূর্তে কেমন শব্দ করে কান্না করে উঠে। সবাই ব্রু কুঁচকে তাকায়। আমি নিজেও অবাক হলাম। ও হঠাৎ করে 11 মাস আগে এক সকালে উঠে দেখি নিজেকে নিজে আঘাত করছে, পাগলের মতো ব্যবহার করছে। আমরা সামলাতে চাইলে আমাদের ধাক্কা দিয়ে পালিয়ে যায়। ডাক্তারের কাছেও নিয়ে আসতে পারি না। প্রেগনেন্সির সময় অনেক জোর করে আসিফ একবার নিয়ে এসেছে, 30 মিনিটও থাকে না, ওকে ফাঁকি দিয়ে চলে গেছে। আমরা ওকে ডাক্তার দেখাতে আনলে রিয়েক্ট করতো, কামড় দিত, আমাদের আঘাত করে বাইরে পালিয়ে যায়। তার মাঝে একদিন এই অঘটনাটা হয় মনে হয়। আমরা ঠিক জানি না। ও এরকম দিনে অনেকবার চলে যেত। রাতে অনেক কষ্টে খুঁজে নিয়ে আসতাম, মাঝে মাঝে পেতাম না। বেঁধে রাখলেও কেমন করে পালিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতো। তাই ওর চিকিৎসা করতে পারিনি, যার জন্য দিনে দিনে ওর অবস্থা আরও খারাপ হয়েছে। বলতে বলতে ডুগরে কেঁদে উঠে। কিন্তু কেন যেন অদ্ভুতভাবে এই কান্নাতে আমি বিশ্বাস করতে পারছি না। একটা কথাও আমি যুক্তি পাচ্ছি না। কেমন সব এলোমেলো, যেন আদৌ সত্যি আদৌ সব মিথ্যে। কেমন রহস্য। মন বলছে মিথ্যে বলছে, বুকের ভেতর কেমন ধকধক শব্দ উঠছে। কত রাত বাইরে ছিল, রাস্তায় রাস্তায় ঘুরে বেরিয়েছে, সব কানে বাজছে। নিজেকে সামলে আবারও প্রশ্ন করলাম, আমাকে কেন মিথ্যে বললে? হঠাৎ ওর অবস্থা এমন কেন হলো? আমি জানি না কিভাবে হলো। হঠাৎ রাতের ব্যবধানে এমন হয়ে গেছে। আসলে আমি ভয় পেয়ে গিয়েছিলাম। দিনের মাঝে চারদিকে ব্যাপারটা ছড়িয়ে পড়ে ভয়ে। লজ্জায় তোকে মিথ্যে বলি, যাতে তুই বাড়ি চলে না আসিস। আমি অবাক হয়ে গেলাম মায়ের কথা শুনে। মুখ দেখে স্পষ্ট মা মিথ্যে বলছে। আর এই যে প্রীতিকে হাসপাতালে এনে রাখতেই পারে না, এটাও মিথ্যে। প্রেগনেন্সির সময় নিয়ে আসতে পারলে তখন কেন পারেনি? ভেতরে এক ধরনের অস্থিরতা জমছে। মনে হচ্ছে ভয়, সন্দেহ, রাগ সব কিছু মাথার ভেতর চেপে বসে আছে। কেন মিথ্যে বলছে বুঝতে পারছি না। একবার আঁকিব আসুক, সব বের করব। আর হঠাৎ করে একজন মানুষের এমন অস্বাভাবিক আচরণ কিভাবে হয়? নিশ্চয়ই কিছু একটা হয়েছে। কেউ হঠাৎ করে এমন হয় না। তাকিয়ে দেখি ইতিমধ্যে প্রীতি ঘুমিয়ে গেছে। ঘুমাতে অসুবিধা হচ্ছে, হাত পা বেঁধে রাখা বলে নার্সকে বলতেই খুলে দিল। আমি চলে গেলাম ডাক্তারের কাছে। প্রীতিকে কি হয়েছে জানতে হবে, চিকিৎসা করতে হবে ওর। প্রীতিকে কিছুক্ষণ একা রাখতে সবাই বাইরে চলে আসে। প্রীতম আর সামহা বাড়ি চলে যায়। ভাই, মা, শাশুড়ি মা থেকে যায়। তবে বাইরে, ভেতরে একমাত্র নার্স। 40 মিনিট পর ডাক্তারের চেম্বারে বিপরীত পাশে দুজন ডাক্তার, অন্য পাশে আমি। চেম্বারের আলোটা ঠান্ডা, টেবিলের ওপর কিছু রিপোর্ট ছড়ানো। মনে হচ্ছে কথা শুরুর আগেই সব কিছু ভারী হয়ে গেছে। দেখুন আপনার স্ত্রীর ব্যাপারটা আমরা বুঝতে পারছি। উনি মানসিকভাবে অসুস্থ। কথাটা কি হয়েছে সব পরীক্ষার পর বলতে পারবো। কিন্তু উনি অনেক অধৈর্য। ওনাকে সামলানোর জন্য একজন লাগবে যাকে উনি মানবে। সব পরীক্ষা শেষ আমরা বলতে পারবো রোগীর আসলে কি হয়েছে। আমি থাকবো সেই একজন, আমি সামলাবো ওকে। স্যার, স্যার,
105 নম্বর কেবিনের রোগী নেই, হঠাৎ করে কোথায় চলে গেছে। বলতে বলতে নার্সটা এসে আমাকে দেখে কেমন ভয় পেয়ে গেল। 105 কেবিনের নাম শুনে বুকটা কেঁপে উঠল। এটাতেই তো প্রীতির কেবিন নাম্বার। নেই শব্দটা শুনে মনে হলো কলিজাটা কেউ কামড়ে ধরেছে। ও এই অবস্থায় কোথায় গেল? হাঁটতেও তো পারবে না, তাহলে একা একা কিভাবে বের হলো? মাথার ভেতর ঝড় শুরু হয়ে গেল। আমি আর কিছু না ভেবে চেয়ার ঠেলে উঠে দাঁড়ালাম। হৃৎপিণ্ড যেন বুকে নেই, গলায় উঠে এসেছে। ছুটলাম কেবিনের দিকে। হাসপাতালের করিডোরে দৌড়াতে দৌড়াতে মনে হচ্ছিল সময় কেন এত ধীরে চলে। সব কিছু ঝাপসা হয়ে যাচ্ছিল। বারবার মাথায় আসছে প্রীতি কোথায় গেল। কেবিনে কাছে আসতে দেখলাম সবাই আছে, শুধুমাত্র প্রীতি ছাড়া। আমাকে দেখে সবাই কেমন ভয়ে ভয়ে তাকালো। ওদের এমন মুখ দেখে রাগে ভিতরটা ধকধক করে উঠল। এতজন মানুষ থাকতে একজন মানুষ কিভাবে পালিয়ে যায়? পিছন পিছন দেখি ডাক্তাররাও এসেছে। তাদের দেখে রাগটা যেন আরও তরতর করে বেরিয়ে গেল। কেমন হাসপাতাল আপনাদের? একজন রোগী পালিয়ে যায় আর আপনারা কেউ জানেন না। এখানে সিকিউরিটি কি জন্য এত টাকা দিয়ে আমার স্ত্রীকে রেখেছি? যদি একটু খেয়ালই রাখতে না পারেন। চিৎকার করে বলতেই ডাক্তাররা ভয়ে কেমন সরে দাঁড়ালো। কাঁপা কাঁপা পায়ে নার্সটা এগিয়ে এলো। সরি স্যার, আমি একটু বাইরে গিয়েছিলাম। সেই সুযোগে কখন যে পেশেন্ট ঘুম থেকে উঠে বেরিয়ে গেছে বুঝতে পারিনি মানে কি? চিৎকার করতে গিয়েও আর বুক করলাম না। নার্স তার এমন ভয় পাওয়া দেখে কি আর বলবো ভেবে পেলাম না। মাথা গরম হয়ে আছে, বুকের ভেতর আগুন জ্বলছে। কিছু না বলে সোজা বাইরে চলে গেলাম। হাসপাতালের সামনে এসে তাকালাম দুইটা রাস্তা। চোখ মুখ বন্ধ করে একটা রাস্তা দিয়ে হেঁটে চলে গেলাম। অর্ধেক যেতেই সামনে তাকিয়ে চোখের কোণে দিয়ে অজান্তেই জল গড়িয়ে পড়ল। দূর থেকে দেখি হাসপাতালে পোশাক পরে প্রীতি দাঁড়িয়ে আছে। পিছনে রক্তের দাগ লেগে আছে। কয়েকজন মানুষ বিরক্ত চোখে তাকে দেখে কী সব বাজে কথা বলছে। কিছু মানুষ ভয়ার্থ আর ঘৃণা মেশা চোখে তাকিয়ে কী সব অশ্লীল কথা বলছে। এমন সব কথা শুনে গা গুলিয়ে উঠল। তাড়াতাড়ি দৌড়ে তার কাছে গেলাম। ও ঠিক মতো হাঁটতেও পারছে না, নয়তো এতক্ষণে অনেক দূরে চলে যেত। কাছে এসে ওর অসহায় অবস্থা দেখে রাগ করতে ভুলে গেলাম। এক নিঃশ্বাসে কোলে তুলে নিলাম। ঠিক তখনই রাস্তার ওপাশে দেখি আসিফ দৌড়ে আসছে। আমাদের দেখে ওর চোখে আতঙ্ক মাখা স্বস্তি। মনে হয় সেও খুঁজছিল। আর তাকালাম না সেদিকে, সরাসরি কোলে করেই হাসপাতালে চলে এলাম। কেবিনে ঢুকতেই নার্সরা দ্রুত পোশাক বদলে ড্রেসিং করতে শুরু করলো। ছোট সিজারের সেলাই ছিঁড়ে গেছে। সব শেষ হতে বেশ সময় লাগলো। শেষে নার্সকে কড়া গলায় বললাম, খেয়াল রাখবেন দ্বিতীয়বার যেন এমন কিছু না হয়। বলেই বেরিয়ে গেলাম কিছু ডাক্তারের সাথে কথা বলতে। আমি আমার ওয়াইফ চিকিৎসা আজ থেকে শুরু করতে চাই। আমাদের যা পরীক্ষা করার আছে করুন। রিপোর্ট দেখে আমাদের বলল কি হয়েছে সে অনুযায়ী প্লিজ আমার স্ত্রীকে দ্রুত সুস্থ করুন। আমার কথাই দুইজন ডাক্তার হতবম্বের মতো তাকিয়ে রইল। নিজেদের ভুল বুঝতে পেরে একটু নরম হয়ে গেল। ওকে মিস্টার আরিয়ান, আজ থেকেই সব শুরু করছি। ডাক্তারদের সঙ্গে কথা শেষ করে কেবিনে ফিরলাম। সবাই চুপচাপ, মুখ শুকিয়ে গেছে। সকাল থেকে বোধহয় কিছু খাইনি। ভাবতেও আবার বাইরে বেরিয়ে গেলাম। রেস্টুরেন্ট থেকে সবার জন্য পিৎজা আর প্রীতির জন্য হালকা খাবার নিলাম, সাথে ফুড। ফিরে এসে হাতে হাতে দিয়ে দিলাম। প্রীতির পাশে বসতেই দেখি নির্লোভ চোখে তাকিয়ে আছে। একটা দীর্ঘশ্বাস বেরিয়ে এলো। ফুড কেটে ছোট করে মুখের কাছে ধরতেই মুখ ঘুরিয়ে নিল। প্রীতি বউ,
তুমি কি চাও না বাইরে যেতে? চাই তো, বাচ্চাদের মতো মাথা নাড়িয়ে বলে ওঠে। হাসি আসলেও হাসি না। তাহলে এগুলো খেয়ে যত তাড়াতাড়ি সুস্থ হবে তত দ্রুত বাইরে যেতে পারবে। কথা শেষ হতেই ও হঠাৎ তুষ করে আপেলের টুকরোটা মুখে নিয়ে নিল। প্রীতির এই শিশু সুলভ আচরণ দেখে আর নিজেকে সামলাতে পারলাম না। না চাইতেও হেসে ফেললাম। ধীরে ধীরে এক এক করে সব খাইয়ে দিলাম। সবার দিকে তাকাতেই দেখি আসিফ কেমন অদ্ভুত চোখে তাকিয়ে আছে। ওর দৃষ্টি পড়তেই আকিবের কথা মনে পড়ল। খাবার শেষ করে বাইরে বেরিয়ে এলাম। পকেট থেকে মোবাইল বের করে নম্বরে কল দিলাম। হ্যালো আকিব, তুই কই? এই তো দিনাজপুর, প্রায় চলে আসছি। ডিরেক্ট হাসপাতালে যাব? হ্যাঁ, আমি ছবিগুলো ব্যাপার খোঁজ নিয়েছিস? কে দিয়েছে এসব? সব বলবো। খোঁজ নিয়েছি, সব পেয়েছি বন্ধু। মোবাইলে বলা সম্ভব না। আমি আসছি, তোর আপন মানুষগুলোই তোর কষ্টের মূল। আমি তাড়াতাড়ি আসার চেষ্টা করছি। আচ্ছা, তোর মায়ের নাম রেহেনা বেগম, তাই না? মায়ের নাম আর আপন মানুষ, কথাটা একসাথে শুনে বুকটা কেঁপে উঠল। তবে কি যা সন্দেহ করছি তাই? আতঙ্কে গলা শুকিয়ে গেল। হ্যাঁ, কিন্তু কেন? এসে বলবো। নিজেকে শক্ত রাখ, বলেই কল কেটে দিল আকিব। মনটা ভারী হয়ে গেল, হাঁটু কাঁপতে লাগলো আর হাঁটতে পারছি না। যদি সত্যি মা এসব করে থাকে তাহলে কিভাবে সহ্য করব? রাত 11টায় ডাক্তারদের সামনে বসে আছি। আজকের পরীক্ষা রিপোর্ট হাতে, কিন্তু আজ 2 জন নয়, 6 জন ডাক্তার আমার সামনে। সবাই কেমন চুপসে গেছে। মিস্টার আরিয়ান, আমরা কি বলবো বুঝতেছি না। আপনার ওয়াইফের ব্যাপারটা সব গুলিয়ে যাচ্ছে। প্রথমে হঠাৎ করে এমন ডেঞ্জার পিরিয়ড থেকে ফিরে আসা, এখন আবার এসব। প্রায় 10 থেকে 12 জন ডাক্তার রিপোর্ট দেখেছি, একবার না 4 বার পরীক্ষা করেছি, ফলাফল একই। মাথা কাজ করছে না, কি করে কি বলবো। কেন ডাক্তার, কি হয়েছে? ওর কি বড় কোনো রোগ হয়েছে? রিপোর্টে কি এসেছে? ওকে কি ভালো করা যাবে না? শীতল ঠান্ডা কণ্ঠে জিজ্ঞাসা করলাম, কিন্তু ভেতরটা ছটফট করছে। রোগ না থাকলে কি ভালো করবেন আপনি? আমরা নিজেরাই বুঝতে পারছি না আপনার স্ত্রী কি হয়েছে। রিপোর্টে সব নর্মাল, মাথায়ও কোনো সমস্যা নেই, কিন্তু ওনাকে দেখে স্পষ্ট বোঝা যাচ্ছে উনি অসুস্থ। ওনার বডি কন্ডিশন ঠিক নেই, কিন্তু রিপোর্টের রেজাল্ট বারবার একটাই। সরি মিস্টার আরিয়ান, আপনি চাইলে অন্য হাসপাতালে দেখাতে পারেন। ডাক্তারের কথা শুনে শান্ত হতে পারলাম না। রিপোর্ট সব ঠিক, তবু প্রীতি কেন এমন আচরণ কেন করছে? একজন সুস্থ মানুষ কি হঠাৎ রাতে পালিয়ে গিয়ে অচেনা মানুষের কাছে শরীর বিলিয়ে দিতে যাবে? না, কোনো সুস্থ মানুষ এমন করে না। মাথা ঘুরে গেল। কেবিন থেকে বেরিয়ে এলাম। সিদ্ধান্ত নিলাম অন্য ডাক্তারের কাছে দেখাবো। করিডোর দিয়ে হাঁটছি, হঠাৎ আসিফের রাগী গলা কানে এলো। পা থেমে গেল। সন্দেহে বুক কুঁচকে এগিয়ে গেলাম। কাছে যেতেই শুনলাম, মা তুমি সেদিন ওকে লাথিটা কেন মেরেছ? আজ তোমার জন্যই বাচ্চাটা নেই, সব দোষ তোমার। সত্যি বলছি, তুমি যদি আমার মা না হতে আমি গলা টিপে মেরে ফেলতাম। গল্প প্রতিশোধ।